14 বছর আগে হওয়া এক গাড়ি দুর্ঘটনায় একটা ছেলে তার পুরো পরিবারকে হারায়। ধীরে ধীরে ছেলেটা জানতে পারে দুর্ঘটনাটা অতটাও সাধারণ না যতটা সে মনে করেছিল। সেটা ছিল মানুষরূপী কিছু পশুদের কারসাজি। দোষীদেরকে পর্যাপ্ত পরিমাণ শাস্তি দেওয়ার জন্য ছেলেটা মাস্টার প্ল্যান করে মাঠে নেমে পড়ে। এই মাস্টার প্ল্যান রিভেঞ্জ নিতে গিয়ে একের পর এক যে টুইস্টগুলো সামনে আসে না, সত্যি বলছি আপনার মাথা একেবারে ঘুরিয়ে রেখে দিবে। বলছিলাম 2017 সালে রিলিজ হওয়া তেলেগু রিভেঞ্জ থ্রিলার মুভি কেশাবার কথা। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। সময়টা রাতের। কোন এক ফ্যামিলির 4 জন সদস্য রাতে কোথা থেকে যেন গাড়ি করে ফিরছে। গাড়ির ভিতরে ছিল এক ভদ্রলোক, তার ওয়াইফ, তাদের এক ছেলে এবং এক মেয়ে। অনেক আনন্দ মজা করে করে তারা ফিরছিল। তখনই অপোজিট সাইড থেকে অন্য আরেকটা গাড়ি এসে তাদের গাড়িটাকে উড়িয়ে দেয়। এক মুহূর্তের জন্য পুরো এলাকা নিস্তব্ধ হয়ে যায়। একটু পর আমরা দেখি লোকটা এখনো বেঁচে আছে। অবশ্য যে গাড়িটা তাদের অ্যাক্সিডেন্ট করেছিল ওইটাও সেখানে আছে। লোকটা তাদের কাছ থেকে সাহায্য চাইছে, কিন্তু তারা তাদের সাহায্য না করে সেখান থেকে বেরিয়ে যায়। একটু পর ডাইরেক্ট সিন চলে যায় হসপিটালে এই ছেলেটির উপর। একটু আগে যে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছিল না, সেটা এদেরই গাড়ি ছিল। ছেলেটা হুঁশ আসতে এদিক সেদিক দেখে, এরপর ধীরে ধীরে উঠে সোজা মর্চরির দিকে চলে যায়, কারণ ওইখানে তার বাবা মার লাশ রাখা ছিল। সবে মাত্র তাদের পোস্টমর্টম হয়েছে। বাচ্চারা ওইখানে দাঁড়িয়ে তার মা বাবার লাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর সোজা চলে যায় ওই ঘটনাস্থলে যেখানে তাদের অ্যাক্সিডেন্টটা হয়েছিল। চোখে মুখে তার স্পষ্ট কিছু একটার আগুন ফুটে উঠছে, যেটা কি তা আমরা ধীরে ধীরে বুঝে যাব। সিনশিফটে প্রায় এর 14-15 বছর পর রাতের অন্ধকারে নির্জন একটা এলাকায় কেউ একজন কোথা থেকে যেন হেঁটে হেঁটে আসছে। তার পিছনে কেউ একজন একটা বাইক আসছিল, যেটাকে সে লিফটের জন্য হাত দেখায়। বাইকটাও থামে, আর এখানে আলতো আলতো আলোতে এন্ট্রি হয় আমাদের হিরো, নাম হচ্ছে কেশব। লোকটা কেশবকে লিফট দেওয়ার জন্য তার বাইকে তুলে নেয়। এরপর দুজনে মিলে রওনা দেয়। একটু দূর আসার পর লোকটা হিসু করার জন্য গাড়ি থামায়। এইদিকে হিসু করছিল, আর এদিকে কেশব ব্যাগ থেকে কিছু একটা বের করছে। কিছু বলতে আমরা দেখি সেটা ছিল হচ্ছে একটা ছুরি। এসব দেখে লোকটা তো রীতিমতো ভয় পেয়ে যায়, কিন্তু কেশব তাকে 1 সেকেন্ডও সময় দেয় না। ছুরিটা সোজা তার পেটে ঢুকিয়ে দেয়। একবার দুবার নয়, ছুরিটা দিয়ে সে লোকটাকে বারবার মারতেই থাকে। ছুরি দিয়ে মেরে তার মন শান্ত হচ্ছিল না, যার জন্য সে ওইখান থেকে একটা পাথর নিয়ে পাথরটা দিয়ে লোকটাকে মারতে শুরু করে। পরের দিন লোকটার বডি পাওয়া যায় গাছের সাথে ঝুলানো অবস্থায়। সাথে সাথে পুলিশকে ইনফর্ম করা হয়। পুলিশ এসে বডিটাকে নিচে নামায়। এটা হচ্ছে সিআই রাবি কেসটা ইনভেস্টিগেশন করতে এসেছে। রাবিরা এলাকাবাসীদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারে যে লোকটার মার্ডার হয়েছে সে এই এলাকার না। লোকটাকে সেটা এখনো আইডেন্টিফাই হয়নি। আপাতত তারা বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। তো কথা বলছিলাম পিএসজি এবং সিরিয়াপের একমাত্র অফিসিয়াল পার্টনার এবং সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার 1x-এর ব্যাপারে, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং ভবিষ্যৎবাণী করে সহজে উপার্জন করতে পারবেন। এখন 1x অসাধারণ ফ্রি প্রমোশন চালাচ্ছে, যেটা কাজে লাগিয়ে রেগুলার ইনকাম করা যাবে। শুধুমাত্র কমেন্ট বক্সে দেওয়ার লিঙ্কে প্রবেশ করুন, রেজিস্ট্রেশন করে মাত্র 500 টাকা ডিপোজিট করুন। আর অবশ্য রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমোকোড NOX50 ব্যবহার করুন। এরপর অ্যাকাউন্টে ঢুকে যাবে 50,000 টাকা পর্যন্ত ফ্রি বোনাস। আর টাকা তোলার জন্য বিকাশ, নগদ কিংবা রকেট ব্যবহার করে ইজিলি লেনদেন করতে পারবেন। পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন, অথবা গুগলে গিয়ে 1x সার্চ করে সেখানেও রেজিস্ট্রেশন করতে পারবেন। আর অবশ্য আমার প্রোমোকোড NOX50 ব্যবহার করবেন। সিন চলে আসে কেশবের উপর, যাকে কিনা আমরা কোনো একটা কলেজে দেখি। কেশবের পাশে যে ছেলেটাকে দেখছেন ওইটা তার বন্ধু সুরাজ। একটু পর তাদের সাথে চিত্রা নামের এই মেয়েটাও যোগ দেয়। একেও তাদের ফ্রেন্ডই বলতে পারেন। সুরাজ অবশ্য চিত্রার সাথে লাইন মারার ট্রাই করছে। সে একই সিরিয়াল আবার এ ভাইসাবও আছে, নাম হচ্ছে রাঙ্গা। ওই যে প্রতিটা কলেজে শয়তানের ছোট ভাই কতগুলো থাকে না, এই রাঙ্গাও হচ্ছে সেই দলেই। একেবারে খাঁটি ফুঁদা টাইপের লোক। যাই হোক, কেশবদের কলেজে আজকে আরও একটা নতুন মেয়ে এসেছে। এইটা নাম হচ্ছে সাত্যা। এখন সাত্যার নাম শুনে কেশবের এক্সপ্রেশন অন্যরকমের হয়ে যায়। সাথে একটুখানি ফ্ল্যাশব্যাকে আমরা দেখি এই কেশব এবং সাত্যা ছোটবেলার বন্ধু। শুধু বন্ধুই নয়, দুজন একজন একজনকে পছন্দও করত। তো ক্লাস শেষে সবাই যার যার মতো করে বাইরে চলে আসছে। তখনই সাত্যা কেশবের নাম শুনে বুঝতে পারে এইটাই তো তার ছোটবেলার সেই বন্ধু। তাড়াতাড়ি পিছন থেকে দৌড়ে গিয়ে কেশবের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কেশব সবকিছু জানা সত্ত্বেও সাফ সাফ বলে দেয় সে নাকি সাত্যাকে চেনে না। সিন চলে আসে পুলিশ অফিসার রাবির উপর। একটু আগে তারা যে বড়িটা উদ্ধার করেছে ওইটার পোস্টমর্টম করার পর ডক্টর তাকে বলছে ছুরি এবং ভারী কোনো জিনিস দিয়ে বারবার আঘাত করে তাকে মারা হয়েছে, আর তাকে সম্পূর্ণভাবে মেরে ফেলার পরেই গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে। এরাই সব নিয়ে কথা বলছিল। তখনই রাবির সহকারী অফিসার এসে তাকে বলে, স্যার এই লোকটার আইডেন্টিফাই হয়ে গেছে, হানুপাত পুলিশ স্টেশনের এসআই। এটা শুনে রাবি তো শকড। একজন পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে, তাই সে কেসটাকে আগের থেকেও বেশি গুরুত্ব দিতে শুরু করে।
তাড়াতাড়ি কমিশনারকে কল করে বিষয়টা বলে। কমিশনারও শকড, বলে যাই হয়ে যাক না কেন, যেরকম করে হোক না কেন তাড়াতাড়ি কেসটা সলভ হওয়া চাই। রাবিও কোমর বেঁধে নেমে পড়েছে, কেসটা সে সলভ করে ছাড়বে। অন্যদিকে আমরা কেশবকে দেখি, যে কিনা তার পুরো রুমে কাগজ টাগজ লাগিয়ে এই অবস্থা করে রেখেছিল। কাগজে কিছু মানুষের ডিটেলস, তাদের নামটাম এইগুলো লেখা আছে আর কি। সাথে সেই রুমটাতে আমরা তার মা বাবারও ফটো দেখি, যা দেখে আমরা বুঝতে পারি কেশব হচ্ছে ওই বাচ্চা ছেলেটা যে গাড়ি অ্যাক্সিডেন্টে তার ফ্যামিলিকে হারিয়েছে। সিন চলে যায় পরদিন কলেজে রাঙ্গাদের উপর। রাঙ্গা তার কিছু সাঙ্গপাঙ্গু নিয়ে সুরাজকে ভয় দেখাচ্ছে, বলছে তুই সবসময় চিত্রের সাথে কেন লেগে থাকিস, তার থেকে দূরে থাকবি, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। যতক্ষণ কেশব ছিল না ততক্ষণ রাঙ্গা এরকম বড় বড় ডায়লগ মেরে যাচ্ছিল। যখন কেশব আসে তখন ভয়ে তারা সবাই এখান থেকে পালিয়ে যায়। যাই হোক, এরপর সিনশিফটের ক্লাসে কেশব ছোটবেলা থেকে লেফট হ্যান্ডি। ওইটা দেখেও সাথিয়া ছোটবেলা কিছু স্মৃতি মনে পড়ে যায়। বারবার সে কেশবের সাথে কথা বলার চেষ্টা করেও পারে না। সাথিয়া সিদ্ধান্ত নেই এর সাথে কথা বলতে হলে আগে তার ফ্রেন্ডদেরকে পটাতে হবে। ব্যাস, গিয়ে সে এটাই করে। সুরাজ এবং চিত্রাকে পটিয়ে নেই, সাথে বলে কেশব তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে। সুরাজ বলে সে তো তার বোনকে নিয়ে আসার জন্য ফিজিক্যাল সেন্টারে গেছে। সাথিয়া জিজ্ঞাসা করে কি হয়েছে তার বোনের। এরা বলে জানি না, সে তার পার্সোনাল কিছু কারোর সাথে শেয়ারই করে না। কথা মতো ওইদিকে আমরা কেশবকে দেখি যে তার বোনকে নিয়ে আসার জন্য কোনো একটা ফিজিক্যাল সেন্টারে গেছে। এইখানে আমরা বুঝতে পারি অ্যাক্সিডেন্টে কেশবের সাথে তার বোনও বেঁচে গেছিল, কিন্তু সে পুরোপুরি প্যারালাইসিস হয়ে গেছে। সিন চলে যায় পুলিশ অফিসার রাবিদের উপর। কেসে কোনো ইমপ্রুভমেন্ট নেই, তাই কমিশনার ডেকে তাদের কথা শোনাচ্ছে। রাবিরাও বলে স্যার কিলার অনেক চালাক, সে একটা সিম্পল ক্লু রেখে যায়নি, তারপরও আমাদের কিছু সময় দিন, একে তো আমরা খুঁজে বের করে ছাড়ব। ওইদিকে আমরা কেশবকে দেখি যে কিনা অন্য একটা এলাকায় গিয়ে কার উপর নজর রাখছে। মূলত সে এই টাকলু আঙ্কেলটার উপরই নজর রাখছে, যেও কিনা একজন পুলিশ অফিসার। কেশবের দিকে তাকিয়ে থাকে। সিন আমাদের একটুখানি ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। সময়টা ওই দিনেরই, মানে কেশবদের হসপিটালে নিয়ে আসার পর। কেশবের হুঁশ আসার পর সে যখন বাইরে আসে তখন সে এই টাকলু পুলিশ অফিসারটিকে মোবাইলে কারোর সাথে কথা বলতে শুনে ফেলে, যে কিনা মোবাইলে কাউকে বলছিল স্যার সবাই তো মরে গেছে, কিন্তু বাচ্চা একটা বেঁচে আছে। ওই দিক থেকে লোকটা বলে তাদেরকেও মেরে ফেলার জন্য। এদের সব কথাবার্তাগুলো আড়াল থেকে কেশব শুনে নেয়। কেশবদের মেরে ফেলার জন্য এরা যায় তো ঠিকই, কিন্তু কেশব ততক্ষণে সেখান থেকে বেরিয়ে গেছিল। প্রেজেন্টে আমরা দেখি কেশব টাকলুটার পিছু করছে। এসবের মাঝে এখানে আবার কেশবকে দেখে ফেলা হচ্ছে তার কলেজের একজন ক্লাসমেট। কেশবকে অবশ্য সে ডাক দেয়ও, কিন্তু কেশব কোনো রেসপন্স না করে তার কাজ করে যাচ্ছে। ফুল স্পিডে সে টাকলুর আগে আগে গিয়ে নির্জন একটা জায়গায় তার জন্য একটা ফাঁদ পেতে রাখে। রাস্তার মধ্যে কাঁটা তার বিছিয়ে দিয়েছিল। টাকলু গাড়ি নিয়ে আসবে আর তার টায়ার পাঞ্চার হয়ে তাকে এইখানে দাঁড়াতে হবে। যেমন প্ল্যানিং তেমন কাজ। এ যখন এদিক সেদিক চেক করছে তখনই পিছন থেকে কেশব এসে তার উপর হামলা করে দেয়। ছুরি দিয়ে বারবার তাকে মারতেই থাকে। এতেও তার মন না ভরলে ওইখান থেকে একটা হ্যামার নিয়ে সেটা দিয়েও মারতে শুরু করে। পরের সিনে তার লাশটাকে নিয়ে গিয়ে লটকে দেওয়া হয় কোনো একটা কনস্ট্রাকশন সাইডে। পুলিশের কাছে অবশ্য খবরটা চলে গেছে যে এরকম জায়গায় কারো লাশ ঝুলে আছে। পুলিশ অফিসার রাবিরা ঘটনাস্থলে এসে উপস্থিত। আরও একজন পুলিশের মার্ডার। এবার তো রীতিমতো তারা দুশ্চিন্তায় পড়ে গেছে, কারণ মার্ডারের প্যাটার্নও সেম আগের মতোই। কমিশনাররা বুঝে গেছে এই কেসটা রাবিদেরকে দিয়ে সলভ হবে না, তাই সে কেসটা সলভ করার জন্য একজন স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার হায়ার করে। এই মেয়েটাই হচ্ছে সে স্পেশাল অফিসার, নাম হচ্ছে শারমিলা। শারমিলা অবশ্য অনেক ইন্টেলিজেন্ট একজন পুলিশ অফিসার। কেস যতই কমপ্লিকেটেড হোক না কেন সে সলভ করে ফেলে। যেখানে যেখানে মার্ডার হয়েছিল শারমিলা প্রথমে আগে সেখানে গিয়ে ভালো করে চেক করে। আর এসব দেখে সে বুঝে যায় এই কিলার একটা দুইটা মার্ডার করে থামার পাত্র না, এ তাদেরকে কোনো না কোনো একটা মেসেজ দিতে চাইছে। সিন চলে আসে কলেজে কেশবদের উপর। সাথিয়া সুরাজের মাধ্যমে কেশবকে জিজ্ঞাসা করে 2 দিন ধরে সে কলেজ আসেনি কেন। কেশব বলে একটা জরুরি কাজে বিজয়ওয়াড়া গেছে, কিন্তু না, সে আসলে গিয়েছিল অন্য জায়গায়, মানে মিথ্যা বলেছে আর কি। সাথিয়া তার উপর বিশ্বাস হয় না। ক্লাসে এসে কেশব কোথাও যাচ্ছে, সাথিয়া তার পিছু নেই। দেখা যায় কেশব আসে হচ্ছে লাইব্রেরিতে, এসে নিউজপেপারে কিছু নিউজ চেক করছিল। মূলত একটু আগে সে যে মার্ডারটা করেছে ওই রিলেটেড নিউজগুলো চেক করছে আর কি। এইসব করে তার চলে যাওয়ার পর সাথিয়া সে বিষয়টা চেক করে আর মনে মনে বলে এই পুলিশ মার্ডারের নিউজগুলো কেন দেখছে। অন্যদিকে আমরা পুলিশ অফিসার শারমিলাদের দেখি, যারা কিনা তাদের মতো করে ইনভেস্টিগেশন করে যাচ্ছে। শারমিলা তার টিমকে বলছে যাদের মার্ডার হয়েছে তাদের একজনের অন্যজনের সাথে সম্পর্ক আছে নাকি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে তাদের কোনো শত্রু আছে নাকি, সবগুলো ডিটেলস আমার চাই। তো সবাই তাদের কাজে লেগে পড়ে। সিন চলে আসে কেশবদের উপর। ওই টাকলো পুলিশ অফিসারটির পিছু করার সময় কেশবকে তার যে ক্লাসমেটটা দেখে নিয়েছিল সে কেশবকে বলছে পরশু তোকে অমলাপুরে দেখেছিলাম, সেখানে কি করছিলি। কথাটা সাথিয়াও শুনে ফেলে। কেশব বলে আরে না, কই, আমি তো বিজয়ওয়াড়া গেছিলাম, তুই হয়তো অন্য কাউকে দেখেছিলি।
এই বলে যে যার মতো করে চলে যায়। কিন্তু সাত্যার মনে হচ্ছিল কোনো একটা গড়বড় আছে। এক দৌড়ে ছুটে যাই কলেজের দপ্তরের কাছে, গিয়ে তাদের ক্লাসের অ্যাটেন্ডেন্স খাতাটা চেক করে দেখে পুলিশের প্রথম যে মার্ডারটা হয়েছে ওই দিন কেশব অ্যাবসেন্ট ছিল, আর কয়েকদিন আগে যে মার্ডারটা হয়েছে ওই দিনেও। এইসব মার্ডারের সাথে সাত্যা কেশবের লিঙ্ক খুঁজে পাচ্ছে, যার জন্য সে পরের দিনই কেশবের বাসায় গিয়ে উপস্থিত। কেশবকে বলে, আমি জানি তুমি বড় কিছু একটা করছো, আমি তোমার ছোটবেলার বন্ধু, দুজন একসাথে কতই না সময় কাটিয়েছি। তুমি যতই আমার থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করো না কেন, কিন্তু আমাদের সম্পর্কটা কোনোদিনও অস্বীকার করতে পারবে না। যদি আমাকে কিছু বলতে মন না চাই তাহলে বলিও না, জাস্ট এইটুকু মনে রাখো, আমি তোমার আপদে বিপদে সবসময় এগিয়ে আসব। সিন একটু করে শারমিলাদের উপর চলে আসে। শারমিলা বলছিল পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী কিলার হচ্ছে একজন লেফট হ্যান্ডি, আর যে দুজনের মার্ডার হয়েছে তাদের দুজনেরই বাসা ওই এলাকায় ছিল না, যার মানে কিলার তাদের প্রত্যেকটা মুভমেন্টের উপর নজর রেখেছিল, যে তারা কখন কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি করছে না করছে সব কিছু। তাই এক কাজ করো, তাদের মার্ডার হওয়ার আগে তাদের পুলিশ স্টেশনের বাইরে বা তাদের বাসার বাইরে এরকম কোনো আননোন সাসপিশিয়াস লোক ঘোরাঘুরি করেছে নাকি ওইটা খুঁজে বের করো। কথা মতো রাবিরা বেরিয়ে পড়ে, এদিক সেদিক ইনভেস্টিগেশন করে জানতে পারে মার্ডারের দিন এরকম একজন সাসপিশিয়াস লোককে দেখা গেছে। রাবি শারমিলাকে কল করে ওইগুলো বলছিল, অনুমান করে তার হাইট থেকে শুরু করে দেখতে কিরকম সব কিছু। তখনই শারমিলার সামনে তাদের পুলিশ স্টেশনে কেশবের এন্ট্রি। রাবি যেরকম বলছে এর সাথে সবকিছু মিলে যাচ্ছে। কেশব এসেছিল মূলত প্ল্যানিং করে তার বাইক চুরির কমপ্লেন দিতে, যাতে করে পরবর্তীতে পুলিশরা তাকে ধরলেও যেন সে এটা বলতে পারে যে সেটা ও ছিল না। শারমিলার তার উপর সন্দেহ হয়, তাকে ইন্টারোগেট করে চালাকি করে কমপ্লেন লেটারটা দিয়ে বলে তাতে সিগনেচার করার জন্য। ভাগ্যিস কেশব প্রথমে লেফট হ্যান্ডে সিগনেচার করতে যাচ্ছিল, কিন্তু সে শারমিলার চালাকি বুঝে ফেলায় তাড়াতাড়ি রাইট হ্যান্ডে সিগনেচারটা করে। যাই হোক, বাইক চুরির কমপ্লেন দিয়ে কেশব চলে আসে। সিনও চলে আসে কেশবদের কলেজে। প্রিন্সিপাল এসে বলছে আন্নাবারামের মন্দিরে হওয়া উৎসবের জন্য কয়েকজন স্বেচ্ছাসেবীর প্রয়োজন, যারা যারা যেতে চাও তারা হাত তুলো। এটা শোনার সাথে সাথে কেশব তার হাত তুলে দেয়, যেন সে এর জন্য অপেক্ষা করছিল। এখন কেশবকে দেখে সাত্যাও তার হাত তুলে দেয়, সাত্যাকে দেখে চিত্রা, আর চিত্রাকে দেখে সুরাজ। ব্যাস ফাইনাল হয়ে যায়, তারা চারজনে আন্নাবারাম যাচ্ছে। অবশ্য পরের সিনে চারজন বেরিয়েও পড়ে রোমান্টিক একটা গানের মাধ্যমে। হাসি মজা করতে করতে তারা আন্নাবারাম পৌঁছেও যায়। তারা মন্দিরের স্বেচ্ছাসেবী যে কাজটার জন্য এসেছিল ওইটাও শুরু করে দিয়েছে। তখনই এক পর্যায়ে এসে কেশবের নজর পড়ে এই পুলিশ অফিসারটির উপর। আমাদেরও আর বুঝতে দেরি হয় না কেশব এখানে কি উদ্দেশ্য নিয়ে এসেছে। সাথে সাথে সিনেমাদের ওই দিন রাতের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, যেদিন কেশবদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। কেশবদের গাড়িটাকে যে অন্য গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল সেই গাড়িটা থেকে এই পুলিশ অফিসারটি বের হয়। এর নাম হচ্ছে রাবীন্দ্রা। অ্যাক্সিডেন্টের পর রাবীন্দ্রা গিয়ে কেশবদের গাড়িটাকে চেক করছে। কেশবের বাবা রাবীন্দ্রাকে হাত জোর করে বলছিল তাদের সাহায্য করতে, কিন্তু রাবীন্দ্রা তাদের সাহায্য করে না। গাড়িতে থাকা অন্য আরেকজন পুলিশ অফিসারকে গিয়ে বলছে অবস্থা ক্রিটিক্যাল, কিছুক্ষণের মধ্যে মারা যাবে। যদি আমরা তাদের হসপিটাল নিয়ে যাই তাহলে পরে গিয়ে জবাবদিহিটা আমাদেরকেই করতে হবে, এরপর কোর্টের চক্কর কাটো, অ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। তাই এটাই ভালো হয় কেউ দেখার আগে আগে কেটে পড়ি। এই বলে তারা তাদের মতো করে সেখান থেকে চলে যায়। এসব দেখে এতটুকু তো আমাদের ক্লিয়ার হয় যে গাড়িটা কেশবদের অ্যাক্সিডেন্ট করেছিল এটা পুলিশেরই গাড়ি ছিল। সিন প্রেজেন্টে চলে আসে। কেশব রাবীন্দ্রার অ্যাড্রেস সবকিছু বের করে নিয়েছে। এরপর রাতে ব্যাগট্যাগ গুছিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়ে তার যাত্রায়। এখন কেশবকে বাইরে যাওয়ার সময় সাত্যা দেখে ফেলে। সন্দেহ হয় এত রাতে সে কোথায় যাচ্ছে। কেশব রাবীন্দ্রার বাসার পিছনের দিকে গিয়ে তার ড্রেস সবকিছু চেঞ্জ করে নেয়। এরপর পিছনের দিক দিয়ে সে রাবীন্দ্রার বাসায় ঢুকে যায়। রাবীন্দ্রা তখন সোফায় বসে বসে টিভি দেখছে। অন্য আরেকটা রুমে রাবীন্দ্রার ওয়াইফ এবং তার ছেলে ঘুমিয়ে আছে। কেশব আস্তে করে তাদেরকে বাইরে থেকে লক করে দেয়। এরপর একটা লাঠি নিয়ে পিছন থেকে সে রাবীন্দ্রাকে মারতে যাবে কি তখনই চলে যায় কারেন্ট। টিভি হয়ে যায় বন্ধ, আর টিভির আয়নায় রাবীন্দ্রা দেখে ফেলে পিছন থেকে কেউ তার উপর অ্যাটাক করছে। রাবীন্দ্রা কেশবের হামলা থেকে বেঁচে যায়। দুজনের মধ্যে একটা ফাইট শুরু হয়ে যায়। কেশব এখানে অবশ্য রাবীন্দ্রার সাথে পেরে উঠতে পারছিল না। রাবীন্দ্রা তাকে অনেক মারে। আর এখানে আমরা আরও একটা বিষয় জানতে পারি, অ্যাক্সিডেন্টের পর থেকেই কেশবের হার্টে একটু প্রবলেম, অল্প কিছুতে সে একটু হাঁপিয়ে পড়ে। এখনও তার সেম অবস্থা হয়েছিল। দুজনের মধ্যে জবরদস্ত ফাইট হচ্ছে। এদিকে রাবীন্দ্রার ওয়াইফও রুম থেকে চিৎকার করছিল কি হয়েছে। রাবীন্দ্র একটা ছুরি নিয়ে কেশবকে মারতে আসলে কেশব উল্টো ধরে ছুরিটা তাকেই ঢুকিয়ে দেয়। অবশেষে সে রাবীন্দ্রাকে মারতে মারতে একেবারে জানেই মেরে ফেলে। তারপর এখান থেকে বের হয়ে যাচ্ছিল। তখনই রাস্তা দিয়ে যাওয়া দুজন লোক তাকে দূর থেকে দেখে ফেলে এবং সন্দেহ করে তার পিছু নিতে শুরু করে দেয়। লোকগুলো অনেক দূরে ছিল। একটা পাথর নিয়ে কেশবের দিকে ছুঁড়ে মারে, যেটা সোজা গিয়ে লাগে হচ্ছে কেশবের মাথার পিছনে। কেশব তাড়াতাড়ি পাথরটা তুলে তার ব্যাগে নিয়ে নেয়। এরপর সেখান থেকে পালিয়ে যায়।
এদিকে লোকগুলো বাসার ভিতর থেকে রাবিন্দার ওয়াইফের চিৎকার চেঁচামেচি শুনে তাড়াতাড়ি সেখানে ছুটে আসে। এসে দেখে এই অবস্থা। অন্যদিকে কেশব অনেক দূর আসার পর পাথরটা এবং ছুরিটা একটা পুকুরে ফেলে দেয়, যাতে করে পুলিশের হাতে না লাগে। এইদিকে টিভি নিউজ চ্যানেলে খবরটা ছড়িয়ে পড়ে একই শহরের 3টা আলাদা আলাদা জায়গায় 3জন পুলিশ অফিসারের মার্ডার, কিন্তু পুলিশরা এখনও কিছু করতে পারছে না। নিউজটা সাত্তিয়ারাও দেখে। তখনই সেখানে হাঁপাতে হাঁপাতে বাইরে থেকে কেশব ভিতরে আসে। এবার সাত্তিয়ারা কেশবকে জোর দিয়ে জিজ্ঞাসা করে যে বলো আমাদের এসব কি চলছে। কেশবও তাদের কাছ থেকে আর কিছু লুকাতে চায় না, যা কিছু হয়েছিল বলতে শুরু করে। এইদিকে কেশবেদের সবকিছু বলছিল, অন্যদিকে শারমিলারা ঘটনাস্থলে মানে রাবিন্দ্রার বাসায় গিয়ে ইনভেস্টিগেশন করছে। তারা ওই দুজনের কাছ থেকে এটাও জেনে গেছে যে তারা কেশবকে পিছন থেকে পাথর মেরেছে, যার ফলে তার মাথায় আঘাত পেয়েছিল, কিন্তু তার চেহারাটা তারা দেখেনি। শারমিলা সবাইকে লাগিয়ে দেয়, বলে এলাকার প্রত্যেকটা হসপিটালে গিয়ে সবাইকে অ্যালার্ট করে দিতে যেন এরকম কেউ গেলে তারা তাড়াতাড়ি পুলিশকে ইনফর্ম করে। সিন চলে আসে কেশবদের উপর। কেশবের কাহিনী শুনে সাত্তিয়ারা সবাই কান্না করে দেয়। সাথে তারা এটাও সিদ্ধান্ত নেয় তারা সবসময় কেশবের সাথে থেকে তাকে সাপোর্ট করবে। তো যেহেতু কেশবের মাথায় পাথরের আঘাত লেগেছে, মাথা দিয়ে রক্ত পড়ছিল, ডক্টরের ট্রিটমেন্টের প্রয়োজন, কিন্তু কেশব এটা ভালো করে জানে এখন যদি হসপিটালে যায় তাহলে তার জন্যই বিপদ। সুরাজ বলে আবে চল আমি আছি না। এই বলে তারা পাশে একটা ছোটখাটো ক্লিনিকে যায়, যেখানে তারা এই ডক্টরটির কাছ থেকে ট্রিটমেন্ট সবকিছু সেরে নেয়। ডক্টর অবশ্য জিজ্ঞাসা করে যে এটা কিভাবে হলো। সুরাজ বলে আমি মেরেছি, আমার পড়ার মাঝে ডিস্টার্ব করছিল আমাকে, এই জন্য মেরেছি, বেশ করেছি, আবার করলে আবার মারব। এভাবে তারা তাদের কাজ ছেড়ে সেখান থেকে কেটে পড়ে। তাদের যাওয়ার পরপরই ডক্টর টিভিতে দেখে নিউজে একটু আগে যে রাবিন্দ্রার মার্ডার হয়েছে তার সম্পর্কে বলা হচ্ছে, সাথে কিলারের বিবরণও দেওয়া হচ্ছে যে তার মাথায় পাথরের আঘাত পেয়েছে। এমন কোনো লোক যদি হসপিটালে ট্রিটমেন্ট নিতে যায় তাহলে যেন সাথে সাথে পুলিশকে ইনফর্ম করা হয়, ওইটাই বলছিল। ডক্টরও কল করে সাথে সাথে পুলিশকে বিষয়টা জানিয়ে দেয়। সিনশিফটের পরের দিন কেশবরা সকালের বাসে করে আন্নাপাড়াম থেকে চলে যাচ্ছিল, কিন্তু চেকপোস্টে শারমিলা এবং পুরো পুলিশ ফোর্স দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা বাস এবং বড় বড় গাড়ি তারা চেক করে করে দেখছে মাথায় আঘাতের চিহ্নওয়ালা কোনো লোক আছে নাকি। এবার কেশবদের তার পালা। কেশবরা বুঝে গেছিল মনে মনে অনেক ভয় পাচ্ছে, তার মাথায় ব্যান্ডেজ, ধরা পড়লে একদম শেষ। শারমিলারা বাসে উঠে একজন একজন করে চেক করছে। এই দরজা দিয়ে উঠে সবাইকে চেক করতে করতে পিছনের ওই দরজাটা দিয়ে নামে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে কেশব এখানে ধরা পড়ে না। ধরা পড়বে বা কি করে? সুযোগ বুঝে সে যে মাথা থেকে ব্যান্ডেজটা ফেলে দিয়েছে। বাসটা চলে যাচ্ছে, তখনই রাস্তায় শারমিলার চোখ পড়ে ব্যান্ডেজটার উপর, যেটা কেশব জানালা দিয়ে ফেলে দিয়েছিল। সাথে সাথে তারা দৌড়ে গিয়ে আবারও বাসটাকে দাঁড় করায়। কেশব বুঝে গেছে এবার তার আর বাঁচার সুযোগ নেই। পিছনের দরজা দিয়ে নেমে তাড়াতাড়ি এখান থেকে পালাচ্ছিল। পুলিশরা অবশ্য তার পিছনে লেগে যায়। তাদের মধ্যে অনেক লম্বা একটা চেজিং হয়, যার এক পর্যায়ে গিয়ে পুলিশরা কেশবকে ধরেই ফেলে। তার হার্টে প্রবলেম ছিল না, এই জন্য দৌড়ে বেশি দূর যেতে পারে না আর কি। যাই হোক, পরের সিনে তাকে থানায় নিয়ে এসে উত্তম মাধ্যম দেওয়া হচ্ছে। স্বীকার করে নিতে বলছে মার্ডারগুলো সে কেন করলো, কিন্তু এত মার খাওয়ার পরেও কেশব বলে সে কারো মার্ডার করেনি। সে নাকি জাস্ট এই জন্যই পালাচ্ছিল কারণ পুলিশরা মাথায় আঘাত পেয়েছে ওরকম ক্রিমিনালকে খুঁজছে। তার ভয় করছিল পুলিশরা যদি তাকে ধরে নিয়ে যায়। শারমিলা তার কথায় বিশ্বাস করছে না, করবে বা কি করে, হাতে নাতে যে ধরল। অন্যদিকে সুরাজ এবং সাত্তিয়া দৌড়ে যায় সব প্রমাণগুলো মেটাতে। সাত্তিয়া গিয়ে কেশবের রুম থেকে সব প্রমাণগুলো এমনভাবে সরিয়ে ফেলে যাতে পুলিশের হাতে কিছুই না লাগে। সাত্তিয়া তো এটাতে সফল হয়। ওইদিকে সুরাজ গিয়েছিল কলেজের অ্যাটেন্ডেন্স খাতাটা সরিয়ে ফেলতে, কারণ এটা চেক করলে পুলিশরা তো বুঝে যাবে মার্ডারের দিন কেশব যে কলেজে আসেনি ওইটা। কিন্তু সুরাজ আসার আগে আগে পুলিশ চলে আসে, অ্যাটেন্ডেন্স খাতাটা তারা নিয়ে ফেলে। চেক করে দেখে যেদিন মার্ডার হয়েছিল ওই দিন কেশব কলেজে আসেনি। রাবি কল করে খবরটা সারালাকে জানিয়ে দেয়। সারালা কেশবকে জিজ্ঞাসা করে অমুক তারিখ অমুক দিন তুমি কোথায় ছিলে, মানে মার্ডারের দিন আর কি। কেশব বলে অত কিছু আমার মনে নেই। কেন, আপনি বলতে পারবেন আপনি কোথায় ছিলেন? সারালা বলে তোমার ক্লাসমেট একটা তো তোমাকে আমলাপুরে দেখেছে, ওই বিষয়ে তুমি কি বলবে? কেশব বলে আর আমি কোনো আমলাপুর যাইনি, ওই দিন আমি বিজয়ওয়াড়া গেছিলাম। আমার কাছে বাসের টিকিট, হোটেলের টিকিট সবকিছু আছে। মানে কেশব আগে থেকে সবকিছু বন্দোবস্ত করে রেখেছে। এভাবে ওভাবে করে সারালা কেশবের কাছ থেকে সত্যিটা বের করার অনেক চেষ্টা করে, কিন্তু কেশব তার জবাবে আটকে আছে, মানে নাতে। কমিশনার সারালাকে ডেকে বলছিল কি হয়েছে, সে স্বীকার করেছে নাকি করেনি। সারালা বলে এত সহজে সে হার মানার পাত্র মনে হচ্ছে না, কিন্তু আমার পুরোপুরি বিশ্বাস মেন সাসপেক্ট সেই, মার্ডারগুলো সেই করেছে। কমিশনার বলে তাহলে এক কাজ করা যাক, একটা প্রেস মিটিং ডেকে বলে দিই যে আমরা কিলারকে ধরে নিয়েছি, কমসে কম মাথার উপর থেকে প্রেশার একটু হলেও তো কমবে। সারালা কমিশনারকে এরকমটা করতে না করছে,
কারণ কেশবকে কিলার প্রমাণ করার জন্য তাদের কাছে তেমন পাকাপোক্ত কোনো প্রমাণ নেই। কিন্তু কে শুনে কার কথা? কমিশনার বলে যেরকম বলছি ওরকম করো। পরের সিনে সারালারা তাই করছে। মিডিয়াদের ডেকে বলছিল তারা কিলারকে ধরে নিয়েছে, কিন্তু তখনই সারালার কাছে খবর আসে পুলিশের আরেকজন লোকের উপর নাকি হামলা হয়েছে, মানে মার্ডার অ্যাটেম্প্ট। ব্যাস, এটার ফলে তাদের উপরই পড়েছে উল্টো জবাব। কিলার তাদের কাস্টডিতে থাকা সত্ত্বেও বাইরে পুলিশের উপর হামলা কিভাবে হলো? তার মানে পুলিশরা কি নির্দোষ কাউকে তুলে নিয়ে এসেছে? সবার প্রশ্ন এটাই আর কি। কেসটা কি হলো? কেশবের মাথায় তো কিছু ঢুকছে না। সারালারা তাড়াতাড়ি হসপিটালে ছুটে আসে। যার উপর অ্যাটাক হয়েছিল সে এখন আউট অফ ডেঞ্জার। সেটা ছিল মূলত এ ভাই সাব। কেউ নাকি পিছন থেকে এসে তার উপর হামলা করেছে। যতক্ষণে পুলিশ সেখানে পৌঁছে ততক্ষণই সে বেহুশ হয়ে পড়েছিল। পুলিশকে ইনফর্ম করা হয়েছে নাকি কোনো একটা আননোন নাম্বার থেকে, যেটা কোনো একটা টেলিফোন বুথের নাম্বার। এখন এই সুযোগটা কাজে লাগিয়ে সাত্যারাও মিডিয়ার সামনে গিয়ে বলছিল আমাদের বন্ধু কেশব নির্দোষ, তাকে অযথায় পুলিশরা গ্রেপ্তার করেছে। যদি সেই কিলার হতো তাহলে জেলে থাকা সত্ত্বেও বাইরে আরেকজন পুলিশের উপর অ্যাটাক কিভাবে হলো? আমরা চাই কেশবকে জলদি যেন ছেড়ে দেওয়া হোক। এইসবের কারণে কমিশনের উপর প্রেশার আসতে শুরু করে। তাই সে সারালাকে ডেকে বলে কেশবকে ছেড়ে দিতে। পরের সিনে এটাই করা হয়, কেশবকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে সারালাকে তারই সহকারী অফিসারটি এসে বলছে ম্যাডাম, আমি কেশব এবং যে পুলিশ অফিসারগুলোর মার্ডার হয়েছে তাদের সবার ডিটেলস কালেক্ট করেছি। আজ থেকে 14 বছর আগে একটা গাড়ি দুর্ঘটনায় কেশবের মা বাবা মারা যায়। যে এলাকায় তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই একই এলাকায় ওই দিন এই 3 পুলিশ অফিসার সাথে আরও 2 জন একসাথে ইলেকশন ডিউটির জন্য গিয়েছিল। শুধু তাই নয়, এর 2 দিন পর পুলিশগুলোর গাড়িরও অ্যাক্সিডেন্টের একটা রিপোর্ট করা হয়েছে। তাই আমার মনে হচ্ছে কেশবদের ওই দিন গাড়ি অ্যাক্সিডেন্টের সাথে এদের কোনো না কোনো একটা সম্পর্ক আছে। জাম্বুজার সারালা বুঝে নিয়েছিল বলে 3 জনকে তো মেরে দিয়েছে, বাকি 2 জন কারা? এটা বলার সাথে সাথে সিন এখান থেকে ডাইরেক্ট ওই দিনের ফ্ল্যাশব্যাকে চলে যায়। এখানে আমরা সেই পুলিশ অফিসারগুলোকে দেখি যারা ওই দিন ইলেকশনের ডিউটি শেষ করে লাল পানি টানতে টানতে এনজয় করছিল। এরা ছিল টোটাল 6 জন, যার মধ্যে থেকে 3 জনকে তো কেশব মেরে দিয়েছে, তাই এদের সাথে আর পরিচয় করাচ্ছি না। বাকি 3 জনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। একজন হচ্ছে এ ভাই সাব, নাম হচ্ছে ভীমেশ্বর। আরেকজন হচ্ছে নকুল নামের এ ভাই সাব। তৃতীয় জন হচ্ছে কৃষ্ণমূর্তি নামের এ ভাই সাব, যে বর্তমানে এখন হসপিটালে আছে। তো এরা একজন এক এক এলাকা থেকে এখানে ইলেকশনের ডিউটির জন্য এসেছে। ডিউটি দেওয়া শেষ, সবাই মিলে প্রচুর নেশা করে। সবাই মিলে চলে যাওয়ার জন্য গাড়িতে বসছিল। কৃষ্ণমূর্তি নকুলকে বলছে স্যার, আপনি অনেক নেশা করেছেন, এদিকে দিন, গাড়ি আমি ড্রাইভ করছি। কিন্তু নকুল কৃষ্ণমূর্তির কথা শুনে না, গাড়ি সেই ড্রাইভ করবে। এদিকে নেশায় সে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে, এইদিকে গাড়ি ড্রাইভ করছে। তখন সেই একই রাস্তা দিয়ে কেশবদের গাড়িটাও আসছিল। ব্যাস, নেশার ঘুরে নকুল সোজা গিয়ে কেশবদের গাড়িটাকে উড়িয়ে দেয়। নকুল রাবীন্দ্রকে পাঠায় বিষয়টা কি হয়েছে দেখার জন্য। রাবীন্দ্র চেক করে এসে বলে আরে চলুন স্যার, কিছুক্ষণের মধ্যে মারা যাবে, ঝামেলায় পড়ে লাভ নেই, আমরা আমাদের মতো করে বেরিয়ে যাই। কথা মতো তারা সেখান থেকে বেরিয়ে যায়। সিন চলে আসে প্রেজেন্টে, আর আমরা বুঝতে পারি এইসব এতক্ষণ কৃষ্ণমূর্তি কেশবকে বলছে। কৃষ্ণমূর্তি বলে ওই সময় আমি অনেক চেষ্টা করে তোদের সাহায্য করতে পারিনি, তাদের অনেক রিকোয়েস্ট করেছিলাম কমসে কম অ্যাম্বুলেন্সকে খবর দিতে যেন তোদেরকে এসে হসপিটাল নিয়ে যাই, কিন্তু তারা এতটাই স্বার্থপর ছিল, কোনো কথা শুনে না। যখন আমি তোর অ্যারেস্ট হওয়ার কথা শুনি তখন আমি মনে মনে এটাই সিদ্ধান্ত নিই, আমার পাপের প্রায়শ্চিত্তের জন্য তোকে আমি জেল থেকে বের করে আনবই। এই জন্য আমি নিজে টেলিফোন বুথ থেকে পুলিশকে ইনফর্ম করি, এরপর নিজেকে আহত করি যেন পুলিশে তোকে ছেড়ে দেয়। এইসব শুনে কেশব বুঝতে পারে ওই দিন গাড়িতে যারা যারা ছিল তাদের সবার দোষ থাকলেও কৃষ্ণমূর্তির দোষ ছিল না, সে চেয়েছিল তাদের বাঁচাতে। পরের সিনে কেশব মন খারাপ করে বসে আছে, ফ্যামিলির সাথে কাটানো স্মৃতিগুলোর কথা ভাবছিল। কতই না হাসি খুশি ছিল তাদের লাইফটা, এক নিমিষে সবকিছু শেষ হয়ে যায়। যাক, পরবর্তী সিনে শারমিলা কেশবকে ডেকে বলছিল তোমার ফ্যামিলির সাথে এবং তোমার সাথে যা কিছু হয়েছিল তার জন্য সত্যি আমি অনেক দুঃখিত, কিন্তু তোমার এভাবে এদের মার্ডার করাটাকে আমি প্রশ্রয় দিব না। অবশ্যই তাদের শাস্তি দেওয়ার জন্য আইন আছে, আর তুমি সে আইন ভঙ্গ করতে পারো না। একজন পুলিশ অফিসার হিসেবে তোমার পাশে দাঁড়ানোটা যেমন আমার কর্তব্য, তেমন তাদেরকে রক্ষা করাটাও আমার ডিউটি। তাই যা হয়েছে তা ভুলে গিয়ে সারেন্ডার করে নাও। আমি কথা দিচ্ছি আমি তাদের আইনের আওতায় নিয়ে আসব। কেশব বলে এসবের পিছনে লুকিয়ে থাকা কালো রহস্যটা আপনি এখনো জানেন না। আপনারা মনে করছেন ভুলবশত অ্যাক্সিডেন্টটা হয়েছে, কিন্তু না, সত্যটা অন্য কিছুই। এখান থেকে সিন আবারও আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। অ্যাক্সিডেন্টের পরের ঘটনা। বাবা মা বোন সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে। কেশবের হুঁশ আসে, সাহায্যের জন্য এদিক সেদিক অনেক ছোটাছুটি করে, সবাইকে তাড়াতাড়ি গাড়ি থেকে বের করছে যাতে করে বাঁচাতে পারে। ওইদিকে নকুলরা তাদের গাড়ি নিয়ে অনেক দূরে চলে গেছে। কৃষ্ণমূর্তি বারবার বলছিল স্যার অ্যাম্বুলেন্সকে কল করুন প্লিজ, হয়তো তাদের বাঁচানো যাবে। নকুল রাবীন্দ্রকে বলে কিরে, ভালো করে চেক করেছিস তো, যদি বেঁচে যাই? রাবীন্দ্র বলে স্যার এখন তো আমার ভয় হচ্ছে,
মনে তো হয়েছিল মরে যাবে, কিন্তু যদি বেঁচে যাই এর উপর থেকে সে তো আমাদের দেখেও নিয়েছে। এইসব শুনে নকুল গাড়ি ঘুরিয়ে নেয়, যাচ্ছে কেশবদের পুরোপুরি শেষ করে দিতে। ওইদিকে কেশব তার মা বাবা সবাইকে গাড়ি থেকে বের করে। এরপর একটু দূরে এসে এদিক সেদিক দেখছিল কোনো সাহায্য পায় কিনা। তখনই সে কোনো একটা গাড়ি আসার শব্দ শুনে, যেটা মূলত নকুলদেরই ছিল। নকুলটা গাড়িটাকে সোজা কেশবের মা বাবার উপরে চালিয়ে দিয়ে চলে যায়। দূর থেকে কেশব সব কিছু দেখছিল, কিন্তু কিছুই করতে পারে না। সিন প্রেজেন্টে চলে আসে। শারমিলাকে বলে, ওই দিন যদি তারা এরকমটা না করতো তাহলে আজ আমার মা বাবা বেঁচে থাকতো। তোমরা যতই চেষ্টা করো না কেন, অপরাধীদের শাস্তি তো দিয়ে ছাড়বো। এই বলে কেশব তার মতো করে চলে যায়। পরের সিনে শারমিলা ভীমাশার এবং নকুলকে ডেকে বলছিল, তোমরা 2004 সালে যা কিছু করেছিলে তার সব কিছু আমি জানি। যদি নিজেদের দোষ স্বীকার করে নিয়ে সারেন্ডার করে নাও তাহলে হয়তো বাঁচার চান্স আছে, না হলে সে ওই বাকি 3 জনের মতো তোমাদেরকেও খতম করে দিবে। নকুলটা শারমিলার কথার কোনো গুরুত্ব দেয় না, বলে নিজেদের কিভাবে প্রোটেক্ট করতে হয় তা আমরা ভালো করেই জানি। আমাদের জ্ঞান দিতে এসো না, নিজের ডিউটি করো। সিন চলে আসে কেশবদের উপর, যে কিনা তার মিশনে বের হচ্ছে। টার্গেট হচ্ছে নকুল বা ভীমাশ্বর, দুজনের মধ্যে থেকে কেউ একজন। শারমিলা অবশ্য নকুলের পিছনে লোক লাগিয়ে রেখেছে, যারা কিনা 24 ঘন্টা তার উপর নজর রাখছিল। নকুলের বিষয়টা ভালো করে জানে, তাই সে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল। আমরা দেখি তার একটা বিজয়ওয়াড়ার বাসে ওঠে, আর তাদের পিছন পিছন ওই 2 পুলিশ অফিসারও। কিন্তু এখানে সে দেখি এটা তো কেশব না, এটা তো তার বন্ধু সুরাজ। তো মাস্টার প্ল্যানটা দেখতে চলুন একটু পিছনে যাওয়া যাক। নিজের মতো সেম একটা ড্রেস পরিয়ে সে সুরাজকে ওইখানে আগে থেকে দাঁড় করিয়ে রেখেছে। এরপর সুযোগ বুঝে সুরাজকে এবং সাত্যাকে একটা বাসে তুলে দেয়, আর এদিকে কেশব বেরিয়ে পড়ে তার মিশনে। মানে পুলিশরা বর্তমানে একই ড্রেস দেখে সুরাজেরই পিছু করছে, তারা জানেই না এটা সুরাজ নাকি কেশব। বাসে করে অনেক দূরে চলে আসার পর এক পর্যায়ে সুরাজের চুল দেখে তাদের সন্দেহ হয়। গিয়ে চেক করে দেখে এটা তো কেশব না। তাড়াতাড়ি কল করে বিষয়টা শারমিলাকে বলে। শারমিলাও বুঝে যায় কেশব যাচ্ছে হচ্ছে নকুল বা ভীমাশার, দুজনের মধ্যে থেকে কেউ একজনকে মারতে। প্রথমে নকুলকে কল করে জিজ্ঞাসা করে, কোথায় তুমি? নকুল বলে পুলিশ স্টেশনে, তার মানে সে সেফ আছে। এরপর ভীমাশারকেও কল করে একই কথাই জিজ্ঞাসা করে। ভীমাশার বলে সে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে কমিশনার অফিস যাচ্ছে। শারমিলা বলে জলদি পাশের কোনো একটা পুলিশ স্টেশন বা এরকম কোনো সেফ লোকেশনে চলে যেতে, কিন্তু ভীমাশার তার কথার কোনো গুরুত্ব দেয় না। এদিকে আমরা দেখি বাইক নিয়ে সেখানে কেশব হাজির, মানে সে ভীমাশারের পিছু করছে। সাথে করে আগে থেকে পলিথিন ভর্তি পেট্রোল নিয়ে এসেছিল, যেগুলো এক এক এসে ভীমাশারের গাড়ির উপর মারতে শুরু করে। ব্যাস, যেটা ভাবছেন সেটাই হয়। কেশব ভীমাশারের গাড়িটাকে চলন্তি অবস্থাতেই আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। গাড়ি সহ ভীমাশার জ্বলে পুড়ে ছাই। সব হয়ে যাওয়ার পর শারমিলার সেইখানে আসে, কিন্তু কেশব তার কাছে ততক্ষণে সেখান থেকে চলে গেছে। শারমিলা কল করে বিষয়টা কমিশনারকে বলে। কমিশনার বলে যদি মিডিয়া জানতে পারে আরও একটা মার্ডার হয়ে গেছে তাহলে মাথা তো একদম খেয়ে ফেলবে তারা। তাই এক কাজ করো, কোনো একটা দুর্ঘটনা বলে কেসটাকে চালিয়ে দাও। সিন চলে যায় কেশবের উপর। কেশবকে এই লোকগুলো কল করে বলছে, আমরা কে, কি আমাদের উদ্দেশ্য ওইগুলো জিজ্ঞাসা করে লাভ নেই, যা বলছি মনোযোগ দিয়ে শোন। তোর বোনকে আমরা তুলে নিয়ে এসেছি, এক্ষুনি তুই পুলিশ স্টেশনে গিয়ে এটা কবুল করে নিবি যে মার্ডারগুলো তুই করেছিস, না হয় বোনকে আর বাঁচাতে পারবি না। বোঝা যাচ্ছে এই কাজটা হচ্ছে নকুলেরই। কেশব কি করবে কিছু বুঝতে পারছে না, তার কাছে আর কোনো উপায়ও নেই, যার জন্য সে সোজা পুলিশ স্টেশনের দিকে যাচ্ছে নিজেকে স্যারেন্ডার করতে। রাস্তার এপারে কেশব, ওই পারে নকুলরা। কেশব নিজেকে স্যারেন্ডার করতে যাবে কি তখনই তার মোবাইলে ডিং বেজে ওঠে। আর এইখানে চলে আসে আরও একটা টুইস্ট। কেশবের কাছে কলটা করেছিল হচ্ছে সাত্তিয়া, আর ব্যাপারটা হচ্ছে নকুলের পাঠানো গুন্ডারা কেশবের বোনকে তুলে নিয়ে আসেনি, তারা সাত্তিয়াকে তুলে নিয়ে এসেছিল। অ্যাকচুয়ালি সাত্তিয়া যখন দেখে যে নকুলের পাঠানো গুন্ডারা আসছে, তখন সে কেশবের বোনকে অন্য রুমে লুকিয়ে দেয়, নিজে কেশবের বোন সেজে হুইল চেয়ারে বসে পড়ে। আর বর্তমানে সে এখন গুন্ডাগুলোর হাত থেকে পালিয়ে কেশবকে কল করে সবকিছু বলে দেয়। যেহেতু কেশবের বোন সেফ আছে তাই সে আর স্যারেন্ডার করে না, 1-2 মধ্যে এখান থেকে উধাও। সাত্তিয়ার কাছে সে তাকে জোরে জড়িয়ে ধরে, কারণ সাত্তিয়ার জন্য তার বোন বেঁচে গেল। সাত্তিয়ারা সবাই কেশবকে বলছিল, অনেক হয়েছে, এবারে সব বাদ দিয়ে দাও, প্রায় সবাইকে তো মেরে দিয়েছ, পুলিশের কাছে তোমার বিরুদ্ধে কোনো এভিডেন্স নেই। আজ যদি আমি তোমার বোনের কাছে না থাকতাম তাহলে কি হতো বুঝতে পারছো তো? কেশব বলে, আমি বুঝতে পারছি তোমরা আমার ভালোর জন্য বলছো, কিন্তু এত দূর আসার পর আমি পিছু হাঁটবো না। তো তারা এইসব নিয়ে কথা বলছে, তখনই কেশবের কাছে একটা কল আসে, যার সাথে সাথে সে বেরিয়ে পড়ে কোথাও যাওয়ার জন্য। গাড়িতে উঠতে যাবে কি তখনই কিছু লোক এসে কেশবকে কিডন্যাপ করে ফেলে। ওইদিকে শারমিলা নকুলের কল হিস্ট্রি চেক করছিল। নকুলের কল হিস্ট্রি থেকে সে একটা নাম্বার পায়, যে নাম্বার থেকে নকুলের সাথে অনেকবার কথা হয়েছে। শারমিলা নাম্বারটার অ্যাড্রেস, ডিটেলস সবকিছু বের করে নেয়। এরপর সে নিজেও বেরিয়ে পড়ে কোথাও যাওয়ার জন্য। সে কোথায় যাচ্ছে, নাম্বারটা কার, একটু পরে সব কিছু বুঝে যাবেন। ওইদিকে আমরা লোকগুলোকে দেখি যারা কিনা কেশবকে কিডন্যাপ করে সুনসান একটা জায়গায় নিয়ে আসে।
হয়তো এতক্ষণে বুঝে গেছেন যেটা কার কার সাজি। জি হ্যাঁ, এরা সবাই হচ্ছে নকুলের পাঠানো গুন্ডা। কেশবকে তারা মারার জন্য সবকিছু ঠিকঠাক করে নিয়েছে। তখনই সিন কাট হয়ে চলে আসে শারমিলার ওপর। আমরা দেখি শারমিলা আসা হচ্ছে কৃষ্ণমূর্তির বাসায়। শারমিলা বলে, শহরে যা কিছু হচ্ছে ওইগুলো নিয়ে আমার কিছু ডাউটস আছে, যার জন্য আপনার সাথে কথা বলতে এসেছি। 2005 সালের দিকে আপনি জব থেকে রিজাইন নিয়েছিলেন, সেটা কেন জানতে পারি কি? কৃষ্ণমূর্তি বলে, তেমন কোনো বিশেষ কারণ না ম্যাডাম, ওই রিয়েল এস্টেটের বিজনেস শুরু করেছিলাম, টাকা পয়সা একটু হাতে লেগেছিল, তাই আর কি, পুলিশের জবটা করার প্রয়োজন মনে করিনি। শারমিলা জিজ্ঞাসা করে, আচ্ছা আপনার উপর হামলাটা কে করেছিল? কৃষ্ণমূর্তি বলে, এইটা তো দেখিনি ম্যাডাম, পিছন থেকে এসে সে হামলাটা করেছে, যতক্ষণে পিছনে ফিরব ততক্ষণে সে গায়েব। শারমিলা বলে, কিছুক্ষণ আগে সে আমার কাছে কল করেছে, আপনার লাইফও বিপদে আছে, এই জন্য আমি আপনাকে সতর্ক করতে এসেছি, আর আমার থেকে কিছু লুকিয়ে লাভ নেই, আমি সব কিছু জানি। এইটা শুনে কৃষ্ণমূর্তির চেহারার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। পিছন থেকে কাঁচের একটা বোতল নিয়ে শারমিলার উপর অ্যাটাক করে দেয়। সিন চলে যায় নকুলের উপর, যে কিনা ওই জায়গায় গিয়ে চেক করছিল তার পাঠানো গুন্ডারা কেশবকে শেষ করতে পেরেছে নাকি পারেনি। কিন্তু এইখানে দেখা যায় কেশবকে তারা নয়, বরঞ্চ কেশবই তাদেরকে শেষ করে বসে আছে। এমনকি 1-2-র মধ্যে সে নকুলের উপর হামলা করে দেয়। আমরা এখানে আরও একটা বিষয় জানতে পারি, যেটা হচ্ছে এর মধ্য থেকে কেশব নকুলের একজন লোককে টাকা দিয়ে অনেক আগে তার দলে করে নিয়েছিল। মূলত কেশবকে তখন কলটা সেই করেছিল। নকুলকে কেশব গাড়ির নিচে বেঁধে গাড়িটা পুরো রাস্তা দিয়ে চালায়। কেশব তাকে এইরকমই একটা মৃত্যু দিয়েছে, একেবারে হৃদয় কাঁপিয়ে তোলার মতো। যাই হোক, এখানে গাড়ির ভিতরে থাকা একটা মোবাইলের মধ্যে রিং বেজে ওঠে। মোবাইলটা এবং গাড়িটা ছিল নকুলেরই। কেশব কলটা রিসিভ করে চুপ করে থাকে। কলটা কে করেছিল আমরা তো বুঝতে পারি না, কিন্তু এতটুকু ধারণা করে নিতে পারি নিশ্চয় কলটা কৃষ্ণমূর্তি করেছে। সে যে শারমিলাকে বন্দি করে রেখেছে না, ওইটা বলতে আর কি। এইদিকে কৃষ্ণমূর্তি শারমিলাকে বেঁধে রেখে বলছিল, আমার অবধি পৌঁছে গেছো, মানে সত্যিটা তোমরা জেনে গেছো। আমার ব্যাপারে তোমরা কি যে জেনেছো কিছু বুঝতে পারছি না। যাই হোক, আসল সত্যিটা আমার মুখ থেকে শুনো। কৃষ্ণমূর্তি আমাদের আবারও ওই দিনের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, অ্যাক্সিডেন্টের আগের ঘটনা। নকুল কৃষ্ণমূর্তিকে বলছে, আবে তুই অনেক ড্রিঙ্ক করে নিয়েছিস, এবার থাম, গাড়ি তো তোকে চালাতে হবে, যদি কারো ওপর চালিয়ে দিয়েছিস না তাহলে তোর সাথে সাথে আমরাও ফাঁসবো। কৃষ্ণমূর্তি বলে, চিন্তা করবেন না স্যার, এরকম 2-3টা বোতল একাই শেষ করে দেওয়ার পরেও আমি পুরোপুরি স্ট্রং থাকি, বডি গাড়ি দুটোই আমার কন্ট্রোলে। বড় বড় ডায়লগ মেরে সে গাড়ি চালাতে তো শুরু করে, কিন্তু ওই যে নেশার ঘুরে কিছু দূর গিয়ে কেশবদের গাড়িটাকে উড়িয়ে দেয়। এমনকি কিছু দূর চলে যাওয়ার পরেও এরা বেঁচে থাকলে তারা ধরা খাবে, এটার ভয়ে সে আবারও গাড়ি ঘুরিয়ে তাদের উপরে গাড়ি চালিয়ে দিয়ে চলে যায়। মানে কৃষ্ণমূর্তি কাজটা করে। গাড়িতে থাকা 6 জনের 6 জনই ছিল হারামি, একজনও ভালো ছিল না যে কেশবদের সাহায্য করবে। সিন প্রেজেন্টে চলে আসে। কৃষ্ণমূর্তি শারমিলাকে বলছিল, এই কেশব যখন দুজনের গেম ওভার করে দিয়েছিল তখনই আমি বুঝে গেছিলাম ম্যাটার কি, যার জন্য নিজেকে বাঁচাতে তাড়াতাড়ি আমি তার সাথে দেখা করে গল্পটা একটু মশালা দিয়ে উলটপালট করে তাকে শুনিয়ে দিই। সেও বিশ্বাস করে নিয়েছিল যে এতে আমার কোনো দোষ নেই। শারমিলা বলে, অলরেডি তুই সেফ ছিলি, তাহলে নাটক করে কেশবকে জেল থেকে বের করতে গেলি কেন? কৃষ্ণমূর্তি বলে, আমরা 6 জনই এই রিয়েল এস্টেট বিজনেসের সাথে জড়িত, বড় একটা পার্টি হাতে লেগেছে, টাকার অ্যামাউন্টটাও অনেক বড়, তাই নকুল আর আমি মিলে প্ল্যান করি কেশব মারছে যখন আরও 2-1জনকে মেরে দিক, তাহলে টাকার ভাগটাও কম হবে, এতে করে আমাদেরই লাভ। এই জন্য আর কি নিজেকে আহত করে ছোটখাটো একটা নাটক সাজিয়ে কেশবকে জেল থেকে বের করে নিয়ে আসি। টোটাল সবকিছু মিলিয়ে লাভটা আমারই হয়েছে। হয়তো দেখো এতক্ষণে কেশব নকুলেরও গেম বাজিয়ে দিয়েছে। যাই হোক, তোমাকে এইসব কিছু বলতে পেরে নিজেকে এখন একটু হালকা লাগছে, এবার আরামসে তোমাকেও শেষ করতে পারি। এই বলে কৃষ্ণমূর্তি শারমিলার মুখে একটা পলিথিন পেঁচিয়ে তার শ্বাস আটকে দেয়। ধীরে ধীরে শারমিলার অবস্থা খারাপ হয়ে আসছে। তখনই সেখানে এন্ট্রি হয় কেশবের। কেশব আসা মাত্র কৃষ্ণমূর্তিকে এক মারে ফেলে দেয়। এরপর তাড়াতাড়ি গিয়ে শারমিলার মুখ থেকে পলিথিনটা নিয়ে তাকেও বাঁচিয়ে নেয়। কৃষ্ণমূর্তি এদিকে গাড়ি নিয়ে পালাচ্ছে, কেশব অবশ্য তার পিছনে লেগে যায়। দুজনের মধ্যে অনেক লম্বা একটা চেজিং হয়, যার এক পর্যায়ে কৃষ্ণমূর্তি ব্যালেন্স হারিয়ে নিজের গাড়িটাকে উল্টিয়ে দেয়। গাড়ি এবং তার অবস্থা ভয়াবহ। কেশব তার কাছে আসে, বলে, কিরে, কিরকম লাগছে এখন? কৃষ্ণমূর্তি বলে, আমি সবকিছু বুঝে গেছি। কেশব বলে, কি বুঝেছিস? কৃষ্ণমূর্তি বলে, ওই যে কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা দরকার, আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি, প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। কেশব বলে, এটা তো পসিবল না রে, কারণ তোর টিকিট অনেক আগে কাটা হয়ে গেছে। কেশব কৃষ্ণমূর্তির পুরো গায়ে এবং তার গাড়িতে পেট্রোল ঢেলে গাড়িসহ তাকে জায়গায় খাতাম। সবকিছু হয়ে যাওয়ার পর শারমিলা আসে, বলে, কি ব্যাপার, এটা কি হলো? কেশব বলে, জানি না ম্যাডাম, কোন হতবাগা ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল, নিজের গাড়ি নিজে উল্টিয়ে দিয়ে নিজে উপরে চলে গেছে। শারমিলা বলে, ও হো সো সেট, এই জন্য তো ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ অনেক বিপজ্জনক, তাই না? জি অবশ্যই তাই।
সবাই সাবধানে, এটা থেকে অনেক কেয়ারফুল থাকবেন। আর আপনার সামনে যদি কেউ বিপদে পড়ে তাহলে তাকে ওই অবস্থাতে রেখে পালিয়ে যাবেন না। যতটুকু সম্ভব তাকে সাহায্য করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।